This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। বিকেল 5টা মানে আপনারা জানেন 5 কথা, আর 5 কথা মানে এই মুহূর্তে দিনের সেরা খবরগুলো ঝাড়াই বাছাই করে আপনাদের সামনে তুলে ধরবো উইথ লেটেস্ট আপডেট। আগামীকাল বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে হুমায়ুন কবির তিনি কিন্তু তার অবস্থানে একেবারে অনড় রয়েছেন। তার আগে পরিদর্শনে হুমায়ুন কবির, সকাল থেকে চলছে শিলান্যাসের প্রস্তুতি পর্ব। রাজ্যের পরামর্শে মোতায়েন করা হয়েছে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে অনড় হুমায়ুন কবির। তার আগে পরিদর্শনে সেখানে হুমায়ুন কবির, সকাল থেকেই শিলান্যাসের প্রস্তুতি চলছে। রাজ্যের পরামর্শে মোতায়েন করা হয়েছে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাই দেওয়া হয়েছিল। কেন্দ্র বাহিনী দিয়ে একটা ভয় দেখানো বা এরকম কিছু? আমি এসব ভয় পাই না। হুমায়ুন কবির আল্লাহকে ছাড়া কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক কাউকে ভয় পায় না। হুমায়ুন কবিরের মৃত্যু একদিন হবে। বিএসএফ গুলি করে মারলে মেরে দেবে, চলে যাব শহীদ হয়ে। এখানে কেউ এসে মাথা কেটে নেব বলছে, কেটে নিয়ে যাক না, দেখি কতটা মাথা কাটতে আসে। হুমায়ুন কবিরের পৌঁছানোর আগে তার মাথা কোথায় থাকবে সে আটকে নেবে। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ তার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না, কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। মানে ভেতরে লোক ঢুকিয়ে গন্ডগোল? হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে। তৃণমূল অনেক খেলা খেলছে রাজ্যপালকে কনফিডেন্সে নিয়ে। এই যে রাজ্যপাল এত অতিরিক্ত রিয়াক্ট করার তো তার দরকার নেই। আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। হুমায়ুন কবিরকে পাঙ্গা নেবে। হুমায়ুন কবির এখনই এসে বলুক যে হুমায়ুন কবিরকে আইসি বেলডাঙ্গা বলুক, ওসি রেজিনগরে বলুক যে আপনাকে অ্যারেস্ট করলাম। আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে বা এফআইআর দেখাবে, কে এফআইআর করেছে, কখন এফআইআর হয়েছে, কিসের জন্য এফআইআর হয়েছে, আমি চলে যাবো নিজে থেকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর হিসাব চুকাবো ঘুরে এসে। হুমায়ুন কবির প্রসঙ্গে সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তিনি বলছেন যে আগুন নিয়ে খেলছেন হুমায়ুন কবির। গোটা দেশের মানুষ চিন্তিত, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। হুমায়ুন কবির যে আগুনটা নিয়ে খেলছেন, কত বড় মন্দির হবে বা কত বড় মসজিদ হবে সেটা বড় কথা নয়, বাবরের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই এটাও বড় কথা নয়, কিন্তু নামটা এত সেন্সিটিভ, এটার থেকে কি রিয়াকশান হবে এবং সেই রিয়াকশান স্ফুলিঙ্গের মতন কোথা থেকে কতদূর ছড়িয়ে পড়বে, এটা নিয়ে ভারতবর্ষের মানুষ চিন্তিত। অন্যদিকে অর্জুন সিং, তিনি আবার হুমায়ুন কবিরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন ফের তৃণমূলে ফিরে যাবেন হুমায়ুন কবির। কটাক্ষ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন, তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে। কিন্তু মমতা ব্যানার্জি 3টে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, সব মিটে গেছে। একটা সময় তো আসবে কি আমার মিথ্যা কথা বা আপনার মিথ্যা কথা লোক বুঝতে পারবে। লোক যখন বুঝতে পেরেছে তখন এই বাবরি প্রকরণ চালু হলো। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে হুমায়ুনের এই মসজিদ ইস্যুতে কোর্ট কিন্তু হস্তক্ষেপ করল না। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের, সেটা কলকাতা হাইকোর্ট স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। সম্প্রীতি নষ্টের আশঙ্কা প্রকাশ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আদালতে এমনটাই জানিয়েছেন রাজ্যের আইনজীবী। আমরা বলেছিলাম তুমি অ্যাসেস করো, অ্যাসেস করার পর যদি তোমার মনে হয় প্রোগ্রামের অনুমতি দেওয়া বাতিল করতে হবে,
তোমরা বাতিল করো। আজকে প্রথম থেকে আদালত পজিটিভ অ্যাপ্রোচে রাজ্য সরকারের কাছ থেকে আন্ডারটেকিং নিয়েছেন যে তারা প্রোগ্রাম করবেন, তারা কন্ট্রোল করবেন ল অ্যান্ড অর্ডার। তাতে তারা প্রোগ্রাম করাবেন কি করাবেন না, প্রোগ্রাম হবে কি হবে না, সেটা সরকারকে ঠিক করতে হবে। এটা আদালত কিছু বলতে পারেন না এ বিষয়ে। যেখানে রাজ্য সরকারের দায়িত্ব আছে, সাংবিধানিক কর্তব্য যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ হবে। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা আন্ডারটেকিং দিয়েছি যে আমরা চাই যে সৌহার্দ্য বজায় রেখে কালকের যে শিলান্যাসটি হবে বাবরি মসজিদে সেটা আমরা বজায় রাখব। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাসকে প্রশাসন বাধা দিলে মানবেন না ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। তৃণমূল লোক ঢুকে অশান্তি করতে পারে এমনটা আশঙ্কা ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের। অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানোর, তাই ওনারা আমাকে তো কোনো, আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি, আমি বাহিনী এসছে, আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখুক ওনারা। আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে। এবং এছাড়া আমার 2000 ভলেন্টিয়ার থাকবে এই এলাকার। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ দ্বার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। মানে ভেতরে লোক ঢুকি গন্ডগোল করে। হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে। অনুষ্ঠান করতে না বললে, অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই। যদি বলে সেটা ইগনোর করব। যে কোনো জায়গাকে বাবরি মসজিদ বললেই সেটা বাবরি মসজিদ হয়ে যায় না। বাবরি মসজিদ একটাই, ভারতবর্ষের সংখ্যালঘুদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল। বরং এটা করে হুমায়ুন যেটা করছেন, সংখ্যালঘুদের সেই আস্থা এবং বিশ্বাসে আঘাত দিচ্ছেন। স্বাভাবিকভাবে আমরা কখনোই চাইব না এটা নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হোক। তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়, তো কেন্দ্রীয় সরকারের বাহিনী, তো আমরা চাইব যাতে শান্তি এবং সৌহার্দ্যের বাতাবরণ সেটা বজায় থাকে। তার জন্য রাজ্য সরকার যা যা প্রিভেন্টিভ মেজার নেওয়ার নিয়েছে। ছুঁচো মেরে হাতগন্ধ করার রাজনীতি আমাদের করার প্রয়োজন নেই। হুমায়ুন কবিরের বিদ্রোহী হওয়ার পিছনে বিজেপির উস্কানি। গতকালই অভিযোগ তুলেছিলেন ফিরহাদ হাকিম স্বয়ং। এদিন আরও একবার সেই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস, পাল্টা আবার জবাবও দিল বিজেপি। ওনার বাড়ি হচ্ছে রেজিনগর, তার বিধানসভা ভরতপুর। তো রেজিনগর, ভরতপুর কোথাওই মসজিদ না করে হঠাৎ করে বেলডাঙ্গায় কেন মসজিদ করার উদ্যোগ নিতে হলো? কেন কার্তিক মহারাজদের দাঙ্গা বাঁধানোর সুবিধা করিয়ে দিতে হবে? আর এই প্রসঙ্গে কার্তিক মহারাজ চুপ কেন? কেন সোচ্চার তার মুখ থেকে কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না? আসলে সব ওই মৌলবাদরা গুয়ের এপিট আর ওপিট, সেটা হিন্দু মৌলবাদ হোক কার্তিক মহারাজদের বা মুসলমান মৌলবাদ হোক এই হুমায়ুন কবিরদের। মৌলবাদীদের জন্য একটাই রাস্তা, আবর্জনার আস্তাকুর। বিজেপি নিজের পায়ের উপরে এতটাই শক্তি অর্জন করবার চেষ্টা করছে যে কে চাইছে না চাইছে এটা বড় বিষয় নয়। ভারতীয় জনতা পার্টি নিজের ক্ষমতার জোরেই এই রাজ্যে পরিবর্তন আনবে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীকে প্রতিষ্ঠিত করবে। অন্যদিকে আজ বিধায়ক পদ ছাড়ছেন না তৃণমূলের সাসপেন্ডেড হুমায়ুন কবির। কাল রেজিনগরে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে তিনি থাকবেন। কর্মসূচির জন্য আজ মুর্শিদাবাদেই থাকবেন হুমায়ুন। বিধায়ক পদ ছাড়তে হলে হুমায়ুনকে সশরীরে বিধানসভা আসতে হবে। নিয়ম অনুসারে স্পিকারের হাতে পদত্যাগপত্র জমা দিতে হয়, আর সে কারণে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন। আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ছিল তাঁর। 17 তারিখ ইস্তফা দেবেন এমনটা হুমায়ুন নিজেই জানিয়েছেন। 22 ডিসেম্বর নতুন দলের সূচনা করবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। দলের কিছুতে নেই, আমি দল তো সাসপেন্ড করেছে, দলের কিছুতে নাই।
একটা বুথের মেম্বারশিপ আছে, ওই পার্থ চট্টোপাধ্যায় 2012 সালের 20শে নভেম্বর দিয়েছিল, ওই 10 টাকার টোকন একটা পার্টি মেম্বার। তো ওটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কালকেই রাত্রে ছিঁড়ে ফেলে দিয়েছি। ওটার জন্য আর কিছু আমার দরকার নেই। আর বিধায়ক পদ 17 তারিখে যাব। আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ আছে আমার কমিটিতে। আমি একটা পিএলডি কমিটির চেয়ারম্যান আছি বিধানসভায়। সেই কমিটিতে আমি সহ 8 জন টিএমসির আর 12 জন বিজেপির এমএলএ আছে। তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আমি যদি কাল বা পরশু রিজাইন করে দিই, কারণ আমাকে ওই মিটিংটা করতে হবে। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন। উপরে আমার রুম নাম্বার 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসব। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। একসময় হুমায়ুনই ছিলেন তৃণমূলের দামাল ছেলে, কটাক্ষ করলেন কে? অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন শোনাবো। দিদি তো সব জানেন এগুলো। তাকে দিয়ে যখন দাঙ্গা করেছিলেন আমাকে হারানোর জন্য, তখন তো হুমায়ুন আপনার স্নেহের ভাই ছিল, তখন আপনি হুমায়ুনকে খুবই খাতির করতেন। এই হুমায়ুন কবির আপনার তো দামাল ছেলে ছিল, দাঙ্গা করাতে পারে, হিন্দু মুসলমানের ভোট বিভাজন করাতে পারে, দিদির তখন প্রয়োজন ছিল। দাঙ্গা করালো, দিদি একটাও তার বিরুদ্ধে বলেননি এটা ঠিক হলো না। অভিষেক মানে তার ভাই খোকা বাবু নাকি তাকে জিজ্ঞেস করেছিল কেন দাঙ্গা হলো, বলছে তোমার পিসিকে জিজ্ঞেস করো। পিসি যে কি জিনিস বাংলার মানুষ ধীরে ধীরে বুঝবে। ভোটমুখী বাংলায় 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড ময়দানে নজিরবিহীন সে আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। সমাজে শান্তি এবং স্থিরতা আনতে গীতা পাঠ দাবি উদ্যোক্তাদের। রবিবার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সূচনা হবে। গীতা পাঠের কর্মসূচি ঘিরে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার কড়া নজর পুলিশের। লোকসভা ভোটের আগে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছিল, এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনের। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, তারা আয়োজন করছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আয়োজকদের দাবি এই ধরনের অনুষ্ঠান শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা, স্কুল, কলেজ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা এই গীতা পাঠের কর্মসূচিতে অংশ নেবেন। এবং এই কর্মসূচিতে গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দ মহারাজ তিনি সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসাবে আসার কথা রয়েছে সাধ্বী রীতাম্ভরার, যোগগুরু বাবা রামদেব তিনিও উপস্থিত থাকবেন। বাগেশ্বর ধামের সরকার ধীরেন্দ্র শাস্ত্রীও সম্মানীয় অতিথি হিসাবে এই অনুষ্ঠানে আসবেন। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় তুঙ্গে, আর মাত্র হাতে সময় রয়েছে 24 ঘন্টা এবং সে কারণেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যায়। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই রাজ্য কেন অতীতে অন্য কোথাও হয়নি এমনটাই দাবি করছেন আয়োজকরা। কিন্তু কেন এই ধরনের আয়োজনের প্রয়োজন পড়ল? আয়োজকদের মতে যে সমাজের মধ্যে একটা ধর্মীয় বিভাজন তৈরি হয়েছে, সমাজের মধ্যে অস্থিরতা রয়েছে, আর গীতা পাঠের মধ্যে দিয়ে শান্তি স্থিরতা ফিরে আসবে এবং সে কারণেই তাদের এই ধরনের আয়োজন, তেমনটাই দাবি করছেন তারা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। গীতা পাঠ অত্যন্ত পবিত্র কাজ, কিন্তু স্বামী বিবেকানন্দই তো বলে গিয়েছিলেন ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা শ্রেয়তর। আবার সেই স্বামী বিবেকানন্দকে কদিন আগে গালিগালাজ করেছেন সুকান্ত মজুমদার। তাই এই গীতা পাঠের পেছনে ধর্মাচরণ কতটা আর রাজনীতি কতটা, ঠিক কাউন্টার পিকটা হচ্ছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানোর উদ্যোগ। তার পিছনে ধর্ম কতটা রাজনীতি কতটা যেরকম সব মানুষ বুঝতে পারছেন, এই গীতা পাঠের পেছনেও আসলে ধর্ম কতটা রাজনীতি কতটা বাংলার মানুষ এত বোকা নন। বাংলার মানুষ রবীন্দ্রনাথে বাঁচেন, বাংলার মানুষ লালন ফকিরকে আশ্রয় করে বাঁচেন। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্তরা। দুটোর প্রেক্ষাপটই আলাদা। বাবরি মসজিদ যেটা দীর্ঘদিন এই ভারতবর্ষে চর্চার বিষয়বস্তু হয়েছিল, তার সম্পূর্ণ রায়দান সুপ্রিম কোর্টে হয়ে গিয়েছে। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এটা একটা ক্লোজ চ্যাপ্টার। গীতা পাঠ এটা হচ্ছে ধার্মিক, আত্মিক এবং হচ্ছে
ঐক্য সংহতির জাগরণ। আজকের দিনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল, সেখানে হিন্দুদের উদ্বাস্তু শুধু হতে হয় না, সেখানে দাঁড়িয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসদেরকে খুন হতে হয় পুলিশি ঘেরাটোপে জিহাদি প্রতিবেশীদের দ্বারা। ফলে এখানে গীতা পাঠটা আবশ্যক। ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে, 5 লক্ষ কণ্ঠে কেন? প্রতিদিন যদি মনে করে মোদিজি সবাইকে বুদ্ধি দিতে পারে, যেমন কোভিডের সময় বলেছিল একসঙ্গে তালি বাজাও, সব পালাবে কোভিড ভাইরাস, এখনই বলে দিক যে দেশের শান্তির জন্য একসঙ্গে সব গীতা পড়ো। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। কালকে যদি মুসলমান বলে আমি কোরআন পাঠ করব, তখন ভালো লাগবে তো? মানতে পারবেন তো? এগুলো করে কি লাভ? আপনারা সরকারে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী সরকারে, মোদিজি সরকারে, সরকারের কাজকর্ম নিয়ে মানুষকে বলুন কি করতে চাইছেন বলুন। সম্প্রদায়ের বিভাজন, জাতপাতের বিভাজন করে কার লাভ হচ্ছে? বঙ্গে মেরুকরণের রাজনীতির মধ্যেই মালদাকে পাখির চোখ করছে মিম। সন্ধে নামলেই চলছে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, চলছে ছোট ছোট পথসভা, যোগদান শিবির। ইতিমধ্যেই জেলায় তৈরি হয়ে গিয়েছে বুথ ভিত্তিক কমিটি। খুব শীঘ্রই মালদায় আসতে পারেন আসাউদ্দিন ওয়াইসি। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং মালতীপুরে। বিজেপি এবং তৃণমূলকে একসারিতে বসিয়ে জোরদার প্রচারও চলছে। ওকাবের পক্ষে হয়ে কথা বলেছেন। উনি বলেছিলেন যে আমি ওকাবের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওকাবের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। 40% মুসলিমের সঙ্গে, 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মিম পার্টি যে নতুনভাবে ক্রিয়েশন হয়েছে, এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন। এই বাংলা দখল করার স্বপ্ন 21 সালে দেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহজি বলেছিলেন ইসবার 200 পার। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল। তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই। আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মালদায় পাঠিয়েছেন। যা বলছে এগুলো যখন ভোটের বাক্স খুলবেন দেখতে পাবেন, গোটা 26-এ সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। তাই কথা বলবো পশ্চিমবাংলা তথা মালদা, মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন, তারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার বলার প্রয়োজন নেই, তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা। মানে মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। মুসলিম ভাই বোনরা, আপনারা বিজেপিকে সন্দেহের চোখে দেখবেন না, আপনারা ভয় পাবেন না। আপনাদেরকে আমি কোনোদিন মিসলিড করিনি, আমরা চেষ্টা করেছি কাজ করতে। আপনারা এগিয়ে আসুন এবং বিজেপির পক্ষে থাকুন। ন্যাশনাল সিকিউরিটির জন্য যা কিছু গভর্নমেন্ট করছে সেটা আপনাদেরও পক্ষে যাবে। তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে থানায় বিজেপি। শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের বিজেপির মহিলা মোর্চার। 30শে নভেম্বর হলদিয়ার সভা থেকে কুরুচিকর মন্তব্য করেন শেখ সুফিয়ান। শেখ সুফিয়ানের মন্তব্য অপমানজনক এই বলে অভিযোগ দায়ের করেছে বিজেপি। একটা সভা থেকে তৃণমূলের একজন নেতৃত্ব শুভেন্দুবাবুর মা গায়ত্রী দেবীকে নিয়ে কটূক্তি করেছেন। এই কটূক্তি করার পরিপ্রেক্ষিতে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি এবং উনার বিরুদ্ধে থানায় কমপ্লেন করলাম এবং থানাতে আমরা 3 দিন টাইম দিয়েছি। উনারা লিগ্যালভাবে উনাকে অ্যারেস্ট করবে। যে শুভেন্দু অধিকারী নিজের মাকে মায়ের সম্মান দিতে পারেনি, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম, খালা, ফুপু এগুলো বলে, স্বাভাবিকভাবে তার মুখে তো এই ভাষা আগে আমাদেরকে শিখতে হবে না? আর এই পাকিস্তানি বাংলাদেশি ভাষা আমাদেরকে শেখার দরকার নেই। যা শুভেন্দুর ভাষাকে আমি রিপ্লাই করেছি, উঠালে কোনো ব্যাপার না। হ্যাঁ, অতএব আমি যা বলেছি ঠিক বলেছি।